আসলে আমরা চর অঞ্চলে এবারে প্রথম প্রোগ্রাম করলাম। আমরা তো সারা বাংলাদেশে অনেক জেলায় প্রোগ্রাম করি, আর চরের মধ্যে অনেক লোকেরা কিন্তু অবহেলিত বেশি। আর আমি আজকে এই এলাকায় অনুষ্ঠান করে একটা বিষয় জানতে পারলাম যে দীর্ঘ 10টি বছর ধরে এলাকায় কোনো অনুষ্ঠানই হয় না। অনেক দিন পরে লোকজন প্রাণ খুলে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকে এসেছেন এবং অনেকেই কষ্ট করে আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরকেও এখানে আসার অধিকার অনেক দিন ধরে নাই, যে অনেকেই লোকজন ভোট কেন্দ্রে ভোট দিতে পারে না। তো এখন একটা সুষ্ঠু একটা দেশে আমরা সামনে একটা নির্বাচনের একটা আশা রাখতেছি, যে দেশ স্বাধীন হয়েছে, এখন লোকজন স্বাধীনভাবে কথা বলতে পারে, চলতে পারে। তো আমরা সামনে এমন একটা নির্বাচন চাই, এমন একটা আমরা নেতৃত্ব চাই যারা জনগণের কথা বলবে, যে দীর্ঘ এর আগে যে সরকারটা ছিল এরকম যাতে এরকম আমাদের ছাত্র আন্দোলন করে আবারও কোনো সরকার যাতে না নামাতে হয়, আমরা তেমন কোনো সরকার চাই না। আমরা এমন এক সরকার চাই যে সরকার মাটিও মানুষের কথা বলবে। আমরা এইরকম, আপনারা সবাই জানেন যে দীর্ঘ যখন আওয়ামী লীগ আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সবকটা নির্বাচন কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে। তো অবৈধ নির্বাচনের টাইমে মেয়র কেন, একটা সাধারণত ইউনিয়ন পরিষদ মেম্বারের নির্বাচন থেকে শুরু করে এমপি নির্বাচন পর্যন্ত সব করা অবৈধ নির্বাচন হয়েছে। তাহলে সেই জায়গার এতগুলো নির্বাচন বাদ দিয়ে শুধু আপনার মেয়র নির্বাচনটা বৈধ কী হিসেবে হয়? আমি এই জন্য বলেছি, সে যদি মনে করেন ইশরাক ভাইকে যদি দেওয়া হয়, তার মনে করেন অবৈধ সরকারের অধীনে নির্বাচন বৈধ হিসাবে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমিও তো লাঞ্ছিত হয়েছি, মার খেয়েছি, অনেক সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাহলে আমাকে কেন দেওয়া হবে? এর মধ্যে অনেকেই আমাদের প্রশ্ন তুলেছে, এদের নিয়ে বুদ্ধি যারা আছেন, যে এখন তো সংসদ দেয়, যে তাহলে তুমি এমপি নির্বাচন কেন চাও? হ্যাঁ, আমরাও তাহলে সংসদ দেয়, কিন্তু আমি যে নির্বাচন করেছিলাম এবং আমি যে সংগ্রাম করেছি এবং আমি এমপি সম্মানটা তো পাবো। সংসদ না দেখে আছে, আমি যে নির্বাচনে পাস করেছি, সংগ্রাম করে লড়েছে, আমি তো এমপি সম্মানটা তো পাবো। যে হিরো আলম নির্বাচনে এমপি সম্মানটা পেয়েছে, কারণ ইশরাক ভাইকে যে সম্মান দেওয়া হলে আমাকে কেন দেওয়া হবে না? এই জন্যই বলেছি যে সম্মান আমাকে তাহলে দিতে হবে। আমি এই জন্যই এই কথাটা বলেছি। আগামী নির্বাচনে কি আপনি কোনো জায়গাতে প্রার্থী হবেন কিনা? আমি এই মুহূর্তে রাজনীতি থেকে আমি ফিরে এসেছি। আমি রাজনীতিতে এই মুহূর্তে আর কাম ব্যাক করবো না। আমি দেশের রাজনীতি ছাড়াও যে মানুষের পাশে কাজ করা যায়, আমি রাজনীতি ছাড়া মানুষের পাশে কাজ করার চেষ্টা করব। শেষ একটি প্রশ্ন আপনার কাছে, রাজনীতিবিদ এবং সাংস্কৃতিক কর্মী দুইটার মধ্যে পার্থক্যের মধ্যে আপনি লাইফটাকে কিভাবে দিচ্ছেন? আসলে রাজনীতি জীবনটা হলে যে মানুষের একটা দায়িত্ব দেব। আপনি রাজনীতি কাদের জন্য করবেন? দেশের জনগণের জন্য। আপনি দেশের জনগণের দায়িত্ব নিতেছেন, সেই রাজনীতিবিদ দায়িত্বশীল হয়, তাহলে কিন্তু রাজনীতিবিদ একদিন হতে পারবে। সে যদি দায়িত্ব জনগণের কথা না ভাবে, সে মনে করেন দেশ মনে করে লুটপুট করে খেতে চায়, জনগণের জন্য মারে খেতে চায়, তাহলে সেই রাজনীতিবিদ হওয়ার দরকার নেই। আমি সেই মনে করি, আমি হিরো আলম রাজনীতিবিদ যদি কোনো বাংলাদেশ তৈরি হয়, যে আমি হিরো আলম এমন রাজনীতিবিদ তৈরি হব, এমন একটা নেতা তৈরি হব, যে মানুষ যার মরার পরে একবার বলে না হিরো আলম একটা বাংলাদেশের রাজনীতিবিদ ছিল। এইরকম নেতা তৈরি হতে চায়, কিন্তু এইরকম নেতা তৈরি হতে গেলে সত্যের পরে কথা বলতে হয়, সংগ্রাম করতে, লড়াই করতে হয়। আমি হিরো আলম সত্যের পরে কথা বলতে কাউকে সাথ দিতে পারি না, সে যত করে এমপি মন্ত্রী যত করে নেতা হোক না কেন। এইটা আমার দোষ। মানে এই দোষটার জন্যই আমি রাজনীতি থেকে চলে আসছি, কারণ সত্যের পথে এখন ভাব দেয়। এখনকার রাজনীতিবিদ বেশিরভাগ যারা রাজনীতি করে, বেশিরভাগ তারা ব্যাংক ব্যালেন্স এবং তাদেরকে নিজেকে মনে করেন ফ্যামিলির চিন্তা ভাবনা করে, কিন্তু দেশের জনগণের রাজনীতি করার লোকদের এখন খুবই কম পাওয়া যায়। কিন্তু এরই মধ্যেও আমাদের ভালো মন্দ লোক এখনও 2-4 জন আছে বলে কিন্তু এখনও পৃথিবী বেঁচে আছে। এরই মধ্যে আমাদেরকে যারা লাঞ্ছিত হয়েছে এবং যারা অনেকে আমরা শিক্ষাও পেয়েছে যে দেশ কী হারে চালাতে হয়, রাজনীতি কীভাবে করতে হয়, দেশের জনগণকে কীভাবে ভালোবাসতে হবে, অনেকে কিন্তু শিক্ষাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করবো সামনে এমন একটা দেশ যে রাজনীতিবিদ আমাদের জনগণের কথা বলবে, কিন্তু তারা একবার ভাবে যে সামনেকার পিছনকার যে রাজনীতিবিদগুলো ছিল তারা দেশ কী হারে লুটে পুটে খাইছে, আজকে তাদের অবস্থা কী, তারা ওই চিন্তা ভাবনা যদি করে, তাহলে আমার মনে হয় সামনে যারা রাজনীতিতে আসবে তারা দেশের জনগণের কথা বলবে, মানে পিছনকার লোকের কথা একবার ভাবে। আমার মনে হয় সুষ্ঠু আর সুন্দর দেশ সামনে। জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। তে ভয়ের চিন্তা ভাবনা করলে আমি কিন্তু 4বার জাতীয় সংসদ নির্বাচন করতে পারতাম না। ভয়ের চিন্তা ভাবনা করলে আওয়ামী লীগ সরকার যখন মনে করেন ক্ষমতায় ছিল, সেই টাইমে হিরো আলম কিন্তু প্রতিবাদ করছে, অ্যাকচুয়াল কিন্তু পিছু পাওয়া হয়নি, আন্দোলন করে গেছে। তা ভয় কী জিনিস আমি জানি না, কারণ আমি কাদের জন্য কাজ করবো? জনগণের জন্য। আমি রাজনীতি থেকে কেন কাম ব্যাক করলাম? আমি জনগণের জন্য মার খাই, জনগণের জন্য রাজনীতি করি। সেই যাদের জন্য রাজনীতি করবো, যাদের জন্য আমি জীবন দেবো, সেই দেশের জনগণ যদি আমার উপরে আঘাত করে,
এই দেশের জনগণের জন্য মনে করেন আমি মনে করেন নিজের শক্তি সব ধর্মকে ধ্বংস করে দিলাম। সেই দেশের জনগণটা কিন্তু বুটিক করে 8-10টা লোকজন যদি আমাকে রাস্তাঘাটে মারধর করে, সেই জায়গার জন্য 600 লোকজন চায় থেকে দেখে সেই দেশের লোকের জনগণের জন্য কী আর রাজনীতি করে, তাদের জন্য আমি দানটা আমি পিলিয়ে দেবো। এই সব কিছু ভেবে মনে করেন না আমাকে দিয়ে মনে করেন 70 মনে করেন পেটে মনে করেন এখনকার মনে করেন ভাত নেই, 70 জয় হয় না। তাই এখন মিথ্যে যারা করতে পারবে, যারা আমাকে লুটপাট করতে পারবে তাদের জন্য দেশ, আমাদের জন্য দেশ না। এখনো বলতেছে আমি তো কাউকে দেখতেছি আগে থেকে এখন পর্যন্ত কোনো কাজ কিছু হয়েছে কিনা, না আমি কাউকে সাথ দিয়ে কথা বলি না, কাউকে আমি অন্যায় করলে প্রতিবাদ করি না। হয়তো রাজনীতিতে নাই, কিন্তু তাই বলে দেশের অন্যায় অত্যাচার হবে আমি চুপ করে থাকবো না, অবশ্যই কথা বলবো। হিরো ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গণমাধ্যমের সামনে যখন আপনি কথা বলেন, আপনি ভয়ে বলেন না নির্ভয়ে বলেন, সেই ব্যক্তটা আমাদের কাছে না। আপনারা যখন গণমাধ্যমের সামনে কথা বলে আপনারা যখন প্রশ্ন করেন এমন এমন প্রশ্ন, যে প্রশ্ন মনে করেন অনেকে ভয়ে আপনি উত্তরে দিবি না, তা আমি যদি মনে করেন ভয় করলাম না তাহলে আপনাকে প্রশ্নের উত্তর দিতাম না। আমি কিন্তু মুখে রাস্তাঘাটে চলাফেরা করতাম না। অনেকেই তো অনেক রকম কথাবার্তা বলে, এবং আমাদের কিন্তু মেয়েকে বিয়ে হয়েছে সবাই জানে, ঠিক আছে। অনেকে হয়তো অনেক রকম কথা মনে করে বলতে পারে, যে মানুষের কান কথা হিরো আগেও কান দেয় না এখনও দেয় না। মানুষের যে কোনো একটা দেখবেন, একটা যে কোনো পরিবার অথবা একটা জুটি যখনই ভালোভাবে চলবে তখন তার বিরুদ্ধে নানান করেন জীবন। আসলে আপনারা সবাই হয়তো জানেন, আমি ছোটোবেলায় যখন মনে করেন আমার নিজের বাবা আর একটা বিয়ে করে, তখন বিয়ে করার পরে তখন আমাকে দেওয়া অবস্থা ভালো ছিল না। আমি যখন মানুষের কাজকর্ম খাই বিভিন্ন যখন মনে করেন পরে, তখন আমার এই পালিত বাবা আমাকে তখন নিয়ে যায়, তাদের কোনো সন্তান ছিল না। তাদের কোনো সন্তান না হওয়ার পরে তারা তখন নিয়ে যায়, তারপর থেকে তারা আমাকে মনে করেন লালন পালন করে তারা আমাকে এতদূর নিয়ে আসে। এবং মনে করেন আমার নিজের বাবা গত 3 বছর আগে মারা গেছে, যে আমার জন্ম দেবে বাবা। আর এখন যে বাবাটা ইনি হল পালিত বাবা, সবাই আপনারা জানেন। ইনি খুবই অসুস্থ, তার মাথায় টিউমার হয়েছে, বর্তমানে তিনি ঢাকা নিউরোসাইন হসপিটালে ভর্তি। সে এই মিডিয়া অঙ্গনে ভালো কাজ করে বিধায় তো এই পর্যন্ত এসেছে। ভালো মনের মানুষ, ভালো কাজ করছে এবং দুজনে মিলেই ভালো কাজ দেওয়ার চেষ্টা করছি। ভালো বলেই তো জুটি বেঁধে এত দূর চলে আসছে। রাজনীতিবিদ হিসেবে বলবো সে সফল ব্যক্তি, কেননা বগুড়া 4 আসনে যখন সে নির্বাচন করে তাকে কিন্তু অনলি 800 ভোটে হারানো হয়েছে। 800 ভোটে যে ওখানের এমপি হয়েছে সে শুধু 800 ভোটে জিতেছে ওনার কাছ থেকে, ওনাকে ফেল করা হয়েছে 800 ভোটে। তো বাংলাদেশে সবাই জানে যে তখনকার নির্বাচন আসলে কেমন হয়েছে বা কীরকম কারচুপি হয়েছে। সেই ক্ষেত্রে বলাই যায় যে এখানে কারচুপি হয়েই হচ্ছে 800 ভোটে সে জিতেছে আর তাকে হারানো হয়েছে। রাজনীতিবিদ হিসেবে সে সফল, এটাই বলবো। স্বামী হিসেবে কতটুকু? এটা খুব অবাক করা প্রশ্ন। একজন স্ত্রীর কাছে একজন স্বামী অবশ্যই ভালো মানুষ। যদি সে ভালো মানুষ না হতো তাহলে তো তার সাথে সংসার করতাম না, তাই না? এই মুহূর্তে সে আমার স্বামীও থাকতো না। এইটা মানে খুবই সিম্পল বিষয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক সময় ঝামেলা হয়, আবার সে ঝামেলা মিটে যায়। এই ঝামেলা মিটিয়ে সংসার করার নামই তো হচ্ছে স্বামী স্ত্রী। টাঙ্গাইলে এসে আসলে কি বলবো, মানে এত দর্শক, এত মানুষ দেখে খুবই অবাক হলাম। টাঙ্গাইলে বিগত নাকি 10 বছর যাবৎ কোনো অনুষ্ঠান হয় না। সেই ক্ষেত্রে যেহেতু আলমেরও পরিচিতি আকাশচুম্বী, সবাই জানে, আলমের জন্যই হয়তো বা এত মানুষ হয়েছে। আমি খুবই অবাক হয়েছি এবং ভালো লেগেছে এসে। মনে রাখার মতো আমি একটা কক্সবাজারে একটা শো করেছিলাম আমরা, সেখানে মানে আলমকে এক নজর দেখার জন্য মানুষ মানে কিভাবে হাহাকার করেছে, মানে সেটা আমার খুব মনে আছে। যে পারে না যে একদম স্টেজের উপরে উঠে যায় মানুষ, এত মানুষ হয়েছিল আর তাকে দেখার জন্য মানুষ একদম হাহাকার করেছিল। এটা খুব ভালো লেগেছে কক্সবাজার। দর্শকই ভালো জানে, কিন্তু এখন যেরকম সাড়া পাচ্ছি বেড়েছে। সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাক্টিভ বেশি, কারণ সোশ্যাল মিডিয়ার গতিতেই তো আমাদেরকে মানুষ চেনে জানে।